স্বচ্ছ নিরীক্ষার জন্য ছুটিতে দুর্বল ৬ ব্যাংকের এমডি। আগের পরিচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি। অনিয়মে জড়িতদের শাস্তির পরামর্শ। দেশে বাড়ছে বেকারত্ব। বছরের ব্যবধানে বেড়েছে ১,৭০,০০০। মোট বেকার ২৬,৬০,০০০। পরিসংখ্যান ব্যুরোর তথ্য। এখনো জমে ওঠেনি বাণিজ্য মেলা। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বর্ষপণ্য আসবাবপত্র। দাম নাগালের মধ্যেই বলছেন ক্রেতারা। ভোলায় নদী তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়নি ৬ মাসেও। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। নির্ধারিত সময়ে শেষ না হলে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ইউক্রেন রাশিয়া চুক্তি নবায়ন না হওয়ায় ইউরোপে রেকর্ড গ্যাসের দাম। সংকট সমাধানে নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। স্বচ্ছ নিরীক্ষার স্বার্থে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক থাকায় এসব ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে না। কেউ অনিয়মে জড়িত থাকলে শাস্তির আওতায় আনার দাবি ব্যাংকার ও অর্থনীতিবিদদের। পাশাপাশি আগের পরিচালকদেরও অনিয়ম খতিয়ে দেখার পরামর্শ তাদের। সমালোচিত শিল্প গ্রুপ এসালমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক সহ এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ৩ মাসের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল হয়ে পড়া এসব ব্যাংকগুলোর কালো বিড়াল ধরতে রোববার বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রে পুরো ব্যাংক খাতের আস্থা অনাস্থার প্রসঙ্গ। তবে গ্রাহকদের সেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার। রেগুলেটরি সিস্টেম, সেই রেগুলেটরি সিস্টেমের মধ্যে দিয়ে এদেরকে একটা সার্ভিলেন্স করে। সেই সার্ভিলেন্সের যদি কোনো রকমের মিথ্যা তথ্য প্রমাণিত হয় তাহলে এরা কিন্তু শাস্তির আওতায় চলে আসে। তারা লিকুইডিটি মেনটেনটা ঠিক মতন যদি তারা ব্যাংকিং আচার আচরণ রুলস রেগুলেশন অনুযায়ী যদি চলে তাহলে আপনার কাস্টমারদের এমন অরিড হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো ব্যাংকগুলোর অনিয়ম গভীরভাবে খতিয়ে দেখতে ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। এর পাশাপাশি পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলোর পরিচালকদের অনিয়ম খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন এই ব্যাংকার। আরো অনেক আগে করা উচিত ছিল, কিন্তু সেটা তো আমরা পারিনি তখন। এখন পরিবর্তিত বোর্ড যদি এটা করে এবং এই ব্যাপারে তারা সত্যিকার অর্থে কোমর বেঁধে লাগতে হবে। ব্যাংকগুলোকে যদি কেউ সার্ভাইভ করাতে চায় তাহলে এই কাজগুলোই করতে হবে। শাস্তির বিধান করা এবং ওই লুণ্ঠিত সম্পদ কিংবা লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে, সেটি ঋণ হোক কিংবা বেনামি হোক, এবং যারা করেছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। রোববার ৬ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগেই শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ষপণ্য ফার্নিচার বা আসবাবপত্র সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, তাই এই স্টলগুলোতেই। ক্রেতারা বলছেন দাম সহনীয় পর্যায়ে আছে। বিক্রেতারাও নানা অফার ও ছাড় দিচ্ছেন আসবাবপত্রে। তবে এসব অফার লোক দেখানো বলছেন অনেকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী বাড়লেও সেই তুলনায় নেই ক্রেতা সমাগম। বেশিরভাগ মানুষ মেলা ঘুরে দেখছেন, কিনছেন কম। প্রতিবার মেলার আগে বর্ষপণ্য ঘোষণা করা হয়। এবার মেলার বর্ষপণ্য আসবাব। সেই হিসেবে মেলায় সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচারে। থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও। ক্রেতারা বলছেন আসবাবপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন মেলা উপলক্ষে আনা হয়েছে নতুন সব ডিজাইনের আসবাব, আর বিক্রি শুরুতে কিছুটা কম হলেও সামনে বাড়বে বলে আশা তাদের। আসবাবপত্র আরো আমার একটা খাট কেনার ইচ্ছা আছে, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে, আর রকিং চেয়ার একটা। মোটামুটি রিজনেবল, কিছু জিনিস আছে বেশি, আবার কিছু আছে একটু কম। মেলাতে একটা ডিসকাউন্ট দেয়, তখন আমাদের জন্য একটু ভালো হয় আর কি। ডিজাইনের ইমপ্রুভ হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্ট ভালো হচ্ছে। 10% 20% এটা সব টু সব ভ্যারি করছে। প্রাইসগুলো দেখছি, যেখানে মোটামুটি একটা ডিসকাউন্ট ভালো পাবো সেখান থেকে আমরা একটা ফার্নিচার।
বছরটা হচ্ছে আসবাবপত্রের বছর। সেই জায়গা থেকে আমরা এই বছর প্রত্যেকটা সেক্টরে নতুন ডিজাইন নিয়ে আসছি। আপ টু 15% ডিসকাউন্টের বাণিজ্য মেলার উপলক্ষেই দেয়া। শুরুর দিকে তো এখনো ভালো পাওয়া যাচ্ছে না, তারপর আশা করি ভালো হচ্ছে। এদিকে মেলা উপলক্ষে মূল্য ছাড় সহ নানা অফার থাকলেও তার লোক দেখানো বলে অভিযোগ করেন অনেক ক্রেতা। নেই আগের মতো মেলার প্রাণ। আমরা যে টাকাতে পারচেজ করতেছি ওই টাকার মধ্যে আমরা ফ্রি জিনিসটা পাচ্ছি এবং অফারটা ওই টাকাটার মধ্যেই পাচ্ছি। মেলা আগের মতো ওরকম দোকান অনেক দোকানে দেখি নাই, আর এখন শোরুমগুলো ছোট ছোট করে ফেলছে। আগে শোরুমগুলো দেখতে অনেক সুন্দর লাগতো। তবে সবকিছু ছাপিয়ে বাণিজ্য মেলার নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, ঢাকা আজকে ষষ্ঠ দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা প্রথম ঘন্টায় দেখেছি 10টার সময় প্রবেশদ্বার খোলার সময় থেকেই দর্শনার্থীদের ভিড় আজকে বেশ খানিকটা কম, এবং সময় বাড়ার সাথে সাথে যদি বলি 1 ঘন্টা প্রথম ঘন্টায়, সেটা দর্শনার্থীদের আজকে সমাগম তার থেকে বাড়তে শুরু করেছে। কিন্তু এখন দেখছি যে প্রত্যেকটা দোকানির সাথে আমরা যখন কথা বলেছি তখন আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু আজকে হিসাবের খাতা সেভাবে খুলতে পারেনি, এবং তাদের বেচা বিক্রিও কিন্তু বেশ খানিকটা কম। এবং তারা বলছে যে বিগত সময়ে যে 5 দিনে যেমন বেচা বিক্রি হয় বাণিজ্য মেলায়, এবারে কিন্তু সেই প্রথম 5 দিনে বাণিজ্য মেলায় কিন্তু বেচা বিক্রি সেই তুলনায় অনেকটাই কম। আর এবার কিন্তু নিরাপত্তা কর্মীদের জোরদার বাড়ানো হয়েছে। তারা বলছে জনবল তাদের যেমন বেড়েছে তেমনইভাবে তাদের বেড়েছে তৎপরতা। কিন্তু তারপরেও তারা দোকানিরা অভিযোগ করছেন যে তারা যে এখনও যে দর্শনার্থী আসার আগেই তাদের প্যাভিলিয়ন স্টলের প্রাঙ্গণ যেমন পরিষ্কার থাকার কথা, তেমনইভাবে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী এবার কিন্তু সেভাবে শুরু করেনি। তাদের কার্যক্রম দেখা যাচ্ছে 11টা পর্যন্ত হয়ে যাচ্ছে, আরও 1 ঘন্টা করছে। আর এবার সর্বমোট দেশীয় স্টল রয়েছে, তার পাশাপাশি রয়েছে বিদেশি স্টল। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকংয়ের স্টলগুলো রয়েছে। আর এবার মেলায় কিন্তু বিশেষ আকর্ষণ রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা পেয়ে জুলাই চত্বর এবং 36 চত্বর রাখা হয়েছে। আর দর্শনার্থীদের আকর্ষণ যে আকৃষ্ট করার জন্য যে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দোকানগুলোতে। তারপরে দেখা যাচ্ছে যে এবার কিন্তু আছে সোর্সিং কর্নার, যেখানে আন্তর্জাতিক মানের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠান আসবে, তারা যাতে ভবিষ্যতে আমদানি রপ্তানির জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে পারে। আর এবার কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তা কর্মীরা বারবার বলছেন যে তারা তৎপরতা বাড়াচ্ছে, বিজিবি আসছে, তার পুলিশ বাড়ানো হয়েছে, আনসার বাড়ানো হয়েছে, কিন্তু তাদের তৎপরতা আসলে কতটুকু সেটা নিয়ে কিন্তু সন্দিহান দোকানিরা রয়েছেন। কারণ দোকানিরা বলছেন যে তারা কিন্তু, আমি ইতোমধ্যে জানতে পেরেছি যে কিছু কিছু দোকান থেকে কিছু পণ্য চুরি হওয়া শুরু হয়েছে, এবং তারা আসলে দেখতে চাচ্ছেন। এবং কিছু কিছু দোকানি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অস্থিতিশীল পরিস্থিতি কম হবে, এবং তাদের দেখা যাবে যে এখন বেচা বিক্রি কিন্তু তাদের আগের তুলনায় বেশি হবে, এটাই তারা চলছে। আর আমরা দেখেছি যে আজকে যেহেতু শীতের প্রকোপ কম, তাই তারা বলছেন যে আজকে কিন্তু তাদের বেচা বিক্রি সময়ের সাথে সাথে হয়তো বাড়বে। কারণ শীতের সমাগমটা যদি কম হয় তাহলে কিন্তু লোক সমাগম বাড়বে। আর এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। দর্শক, দুর্বল 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটির বিষয়টি তো প্রতিবেদনে কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এবার এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। সিদ্ধান্ততে আসলে কিভাবে আমরা প্রথমে যাব না যে সিদ্ধান্ততে কি প্রভাব পড়বে, একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো এই সিদ্ধান্ত এই সময় এসে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার তাদেরকে কি ছুটি দেওয়া হয়েছে নাকি না তাদেরকে ওখান থেকে চাকরি থেকে বাইর করে দিয়েছে? কোনটা? যদি ছুটি দেওয়া হয় তাহলে ছুটির ভিতরে ইনভেস্টিগেশনটা, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন তারা করতেছে নিশ্চয়ই, সেই ইনভেস্টিগেশনের সময় যদি উনি উপস্থিত থাকেন তখন কিন্তু
ওনারা এটাকে প্রভাবান্বিত করতে পারেন, এইটার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ব্যাংকিং কোম্পানি আইনে, এবং সেই ক্ষেত্রে তারা ব্যাংকের ইভেন বোর্ডও ভেঙে দিতে পারে যদি মনে করে যে এটা এই বোর্ড ঠিক মতন ফাংশন করতেছে না। না, যেমনটা জানানো হয়েছে যে ব্যাংকগুলোর স্বচ্ছ অডিটের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আসলে কি বলছেন সিদ্ধান্তটি নিয়ে? স্বচ্ছ অডিটের জন্য যদি তারা মনে করে যে উনি যদি এখানে থাকে তাহলে উনি ইনফ্লুয়েন্স করতে পারেন, অডিটরদেরকে কাজে হস্তক্ষেপ করতে পারেন, এই ধরনের কোনো হয়তো সন্দেহ আছে তাদের, যে কারণে তারা আলাদা ছুটি দিয়ে দিছে তাদেরকে। এখন ছুটি দেওয়ার পরে অডিটরটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা যখন অডিটটা করবে, অডিট করার পরে রিপোর্টটা যখন দিবে, সেখানে দেখবো যে কার মানে কি ধরনের দোষ আছে বা অপারগতা ছিল, ব্যর্থতা ছিল, এগুলা আইডেন্টিফিকেশন করা। এই আইডেন্টিফিকেশন করার মধ্য দিয়েই ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি ওই পরিবেশে থাকে তাহলে তাদের জন্য কাজ করতে সুবিধা হয়, এই জন্য হয়তো ছুটি দিয়েছে। এটা ছুটি না দিলেও পারতো, কিন্তু নিশ্চয়ই তাদের কোনো একটা উদ্দেশ্য আছে যে আপনার এনাদের অ্যাবসেন্সে যদি সত্যটা বাইর করে আনার জন্য চেষ্টা করবে। তারা হয়তো ছুটিতে দিলেও অথবা অনেক সময় রিমুভ করিও ইনভেস্টিগেশন করে যে কাজের মধ্যে না থাকলে। এখন এখানে যদি উনি থাকে, তারা যদি মনে করে যে উনি সন্দেহজনক, উনি আপনার ইন্টারফেয়ার করতে পারে, হস্তক্ষেপ করতে পারে এদের স্বাধীন কাজের, অডিটররা যে কাজটা করবে এটা তো স্বাধীনভাবে করতে হবে। না, তদন্তের স্বার্থে তাদেরকে সরানো হয়েছে, এই কথাটি শুনতে পাচ্ছি আমরা। তদন্তের স্বার্থে তাদেরকে যদি সরানো হয়, ব্যাংক পরিচালনার স্বার্থে তাদেরকে যদি আবার পুনর্বহাল করা হয়, তাহলে তখন আসলে প্রশ্নের তৈরি হবে কিনা? না, প্রশ্ন তো এর হবে কেন? যদি অডিট রিপোর্টে ওরকম কোনো তার ইনভলভমেন্ট না থাকে, কোনো রকমের অপরাধ না থাকে, তাহলে তো উনি থাকবে। এটা ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে, বোর্ডের উপরে ডিপেন্ড করবে। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক এটাতে কোনো হস্তক্ষেপ করবে না, করা ঠিকই হবে না আর কি। কিন্তু অডিটরদের কাজের ইন্ডিপেন্ডেন্ট পরিবেশ এনশিওর করার জন্য হয়তো কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তে গেছে। সেটা তারা নিশ্চয়ই তাদের কেন্দ্রীয় ব্যাংকের লোকও ওই বোর্ডগুলোতে এখন মনে হয় আছে, যেগুলো এখন অডিট হচ্ছে। এখানে তাদের লোকও হয়তো থাকতে পারে, তাদের ইন্সপেকশন টিম এবং এক্সটার্নাল লোক দিয়ে চেক করানো, এক্সটার্নাল অডিটর দিয়ে আপনার ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করবে। ওদের কাজের সুবিধার জন্য হয়তো এই কাজটা করেছে, এটা করতে পারে, সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা আছে। মানে তাদেরকে পুনর্বহাল করা সম্ভব চাইলে ব্যাংকগুলো, এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে না, এমনটা বলছেন? ভালো থাকলে তো রাখবে, ওনার বিরুদ্ধে যদি কোনো রকমের কমপ্লেন না আসে। এবং এখন যিনি অ্যাক্টিং হিসাবে দায়িত্ব পালন করবেন, উনি রুটিন কাজগুলা চালায় যাবেন। এটা তো বেশি দিনের না, এটা কত 1 মাস 2 মাস বা 3 মাস এরকম কিছু, তারও কম হইতে পারে। এবং সেটা ডিপেন্ডিং অন সিচুয়েশন, গ্রেভিটি অফ দি সিচুয়েশন, এখানে কিরকম অবস্থা, এবং উনি থাকা অবস্থায় ওনার কাজকর্মের, বোর্ডের কাজকর্ম এগুলোকে, এটা তো কোম্পানি সেক্রেটারি আছে, ওই এটা ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী ওখানে কিন্তু কোম্পানি সেক্রেটারি আছে। কোম্পানি সেক্রেটারি উইল ডিল উইথ দি এক্সটার্নাল অডিটর, এখন যারা অডিট করতেছে, এবং বোর্ডে থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এবং ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন বোর্ডের বোর্ড অবহিত আছে এই ব্যাপারে, এই কাজটা যে হচ্ছে। কিন্তু আমরা 5 তারিখের পরে পরবর্তী পরিস্থিতিতে আমরা যেমনটা দেখেছিলাম, সংস্কারের কথা বলে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো আমরা ভেঙে দিতে দেখেছি, সেই পরিচালনা পর্ষদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে সেইভাবে তদন্ত কিংবা কোনো ব্যবস্থা নেওয়ার চিত্র কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। তো সেক্ষেত্রে আসলে মানে কি হয় আসলে এইরকম পদক্ষেপ নিয়ে? এই কাজটাই তো এখন করবে। ওই সময় তো একটা ধাপ বোর্ড চেঞ্জ করছে, কিন্তু ওনাদের কর্মকাণ্ড তো আর বন্ধ ছিল না। ওই সময় ওনারা যেগুলো করছে, যে তারিখ পর্যন্ত বোর্ড থেকে এক্সিস্টিং যেই মেম্বারগুলোকে বিদায় দিয়ে নতুন মেম্বার আনছে, আগের যে মেম্বারদের কাজকর্ম এগুলাই তো ইনভেস্টিগেশন করার জন্য আপনার তারা ফরেন্সিক অডিট করতেছে। এগুলোতে হয়তো এরকম ইনভেস্টিগেশন টাইপের অডিট করবে, এটা ডিটেইল হবে,
এটা কিন্তু এমনি ওই যে ব্যালেন্স শিট অডিট করি আগে যেরকম রিপোর্ট দিত, এটা না, এটা এক্সস্টিভ অডিট হবে, এটাকে বলা হয় ইভ্যালুয়েশন। এবং আমরা একসময় রূপালী ব্যাংকের এটা করছিলাম। রূপালী ব্যাংক যখন বিক্রি করার জন্য IMF এর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইভ্যালুয়েশন রিপোর্ট বানাইতে হয়েছে। এটা কিন্তু নর্মাল অডিটের থেকে মোর ডেপথ, এটাও তাই হবে। এই কাজটা করার পরে কোথায় কার লেকুনা আছে, কোথায় কি প্রবলেম আছে, অ্যাডভান্টেজ আছে, কোম্পানিটিভ, সবগুলো বাইর করি, ফাইনালি তারা ডিসাইড করবে। এটা তো এখন তো করবে না। এবং ওনাদেরকে যে অফ করে রাখছে সেটা হলো যে ওই কাজগুলা করার জন্য তাদের যে স্বাতন্ত্র্য বজায় রাখার একটা সুযোগ সৃষ্টি হলো, উনি এটাতে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা হয়তো। কিন্তু জামালউদ্দিন আহমেদ, এমন সিদ্ধান্ত এই পরিস্থিতিতে যখন গ্রাহকদের ইতিমধ্যেই এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে ব্যাংকগুলোর প্রতি, এমন সিদ্ধান্ত কি গ্রাহকদের অনাস্থা আরো বাড়িয়ে দিতে পারে কিনা? বাড়ার কথা না তো, কারণ গ্রাহকের টাকা তো যদি ঠিক মতন তাদের ডিপোজিটের টাকা যদি না দিতে পারে তখন আস্থা নষ্ট হবে। কিন্তু এইটা তো রুটিন কাজ, এবং এই রুটিন কাজের ভিতরে অন্য সব লোক তো আর বিদায় হয়। এটা একজন ম্যানেজিং ডিরেক্টরকে অফ করে রাখছে, ছুটি দিয়েছে, কিন্তু বাকিগুলা তো কাজের মধ্যে আছে। তখন একজন ওদের মধ্যে সিনিয়র মোস্ট যিনি, উনি ডিএমডিদের মধ্যে একজন এমডি অ্যাক্টিং চার্জ চালাবে। এই সময় ব্যাংকের রুটিন কাজের মধ্যে কোনো বাধা হবে না, রুটিন কাজে কোনো বাধা হবে না। ব্যাংক খাতে কোনো অস্থিরতা তৈরি হবে না, তেমনটা বলতে চাচ্ছেন? অস্থিরতা ওইভাবে হবে না যদি ন্যায্যতার জন্য কাজ করে, আর যদি অন্যায্য করে তাহলে অস্থিরতা হবে। এটা তো টার্মস অফ রেফারেন্স যেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, তারা কিন্তু এটা চেক করেই এই টার্মস অফ রেফারেন্স গুলো বানিয়েছে। বানানোর পরে সেটা ব্যাংকের লোকদের, এই এক্সটার্নাল যে ইনভেস্টিগেটর, তারা ইনভেস্টিগেট করবে। ওদের ইন্ডিপেন্ডেন্সের যাতে হ্যাম্পার না হয় সেটার জন্যই তারা হয়তো ছুটি দিয়েছে। এবং এটা হতে পারে যে উনি পরে আবার জয়েন করবে, অসুবিধা নেই। অডিট শেষ হতেও তো 3 মাসের মতো সময় লাগবে, এই সময়টা আসলে গ্রাহকরা কিভাবে আস্থা ধরে রাখবে? গ্রাহকদের আস্থার অসুবিধা হবে না, বরং এটা গ্রাহকদের আস্থার বাড়া উচিত। কারণ হলো আগে যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলা যাতে এখন আর না হয়। এখন না হলে তো তারা মোর সিকিউর, তার নিরাপত্তা তারা বাড়লো যদি আপনার, ওদের জন্যই তো গভর্নমেন্ট অডিট করতেছে। এটা কিন্তু ডিপোজিট হোল্ডারদের যে টাকা এবং তাদের টাকা সিকিউর আছে, এটাও তো দেখবে এই কাজের মধ্যে। দেখলে তখন তো আস্থা আরো বেড়ে যাবে যদি আপনার যথাযথ ব্যবস্থাগুলা নেওয়া হয়। এবং এটা নেওয়ার জন্যই তো এই কাজটা করতেছে। তাদের যে নেক্সটে কিভাবে সিদ্ধান্তগুলা নিবে, যদি কোনো রকমের আগের সিদ্ধান্তে কোনো ভুল থাকে, ডকুমেন্টের ল্যাপসেস থাকে, মর্গেজ জাল মর্গেজ নিছে কিনা, তারপরে এই সমস্ত মর্গেজ গুলাকে আইডেন্টিফিকেশন করা, তাহলে দেখা যাবে যে তার যে অল প্রসিডিউরস, সেন্ট্রাল ব্যাংকের যে প্রেসক্রাইব রুলস এন্ড রেগুলেশন আছে এই লোন দেওয়ার ক্ষেত্রে, সেই লোনের ওটা কোনো জায়গায় ব্যর্থ হয়েছে কিনা। যদি ব্যর্থ হয়ে থাকে তখন অন্য একরকম হিসাব হবে, আবার যদি ব্যর্থ না হয়ে থাকে তাহলে গুড, তাহলে তো অসুবিধা নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর জালালউদ্দিন আহমেদ। হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানির মেয়াদ রয়েছে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। এছাড়া বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে অন্যান্য আমদানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থল বন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন কিন্তু চাল যেভাবে আমদানি হবার কথা সেভাবেই হচ্ছে। তবে একটা বিষয়, প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা, কোন কোন দাম কিন্তু 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু মেয়াদ রয়েছে মাত্র 6 দিন। তো একটা বিষয় হচ্ছে যে যেহেতু চালের পর্যাপ্ত আমদানি, ভরা মৌসুম, তারপরও চালের যে ঊর্ধ্বমুখী, তো এতে চাল কিনতে এসে পাইকাররা যথেষ্ট একটা বিপাকে পড়েছেন এখানে। তো হিলি স্থল বন্দর দিয়ে যে পরিমাণ চাল আমদানি হচ্ছে, বিশেষ করে সম্পা কাটারি,
স্বর্ণা 4094, মিনিকেট, আতপ। এখানে সম্পাকারের চালের দাম কিন্তু 68 টাকা থাকলেও সেটা 71 টাকা বিক্রি হচ্ছে। স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, ওটা 4 টাকা বৃদ্ধি পেয়েছে। 4094 চাল সেটা বিক্রি হচ্ছে 66 টাকা। তাছাড়া মিনিকেটের চালের দাম বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 টাকা। আতপে বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তো এভাবে চালের দাম যদি এভাবে বৃদ্ধি পায় তাতে ব্যবসায়ীরা কিন্তু যারা চাল কিনতে আসছেন তারা বলছেন যে প্রতিনিয়ত যেহেতু চাল দাম বৃদ্ধি পাচ্ছে তারাও বেশ একটা বিপাকে পড়েছেন। তবে আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জানতে চেয়েছিলাম যে চালের দাম এভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কি। তারা বলছেন 2টা কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চালের দাম এখানে যেভাবে তারা প্রতি ডলার ব্যাংকে পেমেন্ট করতে হতো 118 টাকা, সেটা দাম দিতে হচ্ছে 124 টাকা পর্যন্ত। আর চাল যেহেতু আপনার 390 ডলারে তাদেরকে এলসি করতে হতো, এখন তাদেরকে এলসি করতে হচ্ছে প্রায় 415 ডলার পর্যন্ত এলসি করতে হচ্ছে। ভারতের যে রপ্তানিকারক ব্যবসায়ীরা আছেন তারা প্রতিবারের মতো যখনই কোনো পণ্যের আমার বাংলাদেশের চাহিদা বাড়ে, আমদানি বাড়ে, তখন তারা দামটা বৃদ্ধি করে থাকে। সেটা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে এটা। তবে যেহেতু চালের সময় কমে আসছে, আর সেক্ষেত্রে চালের দামও তারা কিন্তু বৃদ্ধি করেছে। তো বর্তমানে হিলি স্থল বন্দর থেকে চালের দাম, বাজার এবং এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়ে 26,60,000। বছর ব্যবধানে বেড়েছে 1,70,000। বেকারত্বের হার 4.49%। 19তম ICLS অনুযায়ী বেকারত্বের এই সংখ্যা দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। রোববার প্রতিষ্ঠানটি জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। এতে 13তম 19তম ICLS পদ্ধতি অনুযায়ী পরিসংখ্যান তুলে ধরা হয়। 13তম ICLS অনুযায়ী গেল সেপ্টেম্বর প্রান্তিক শেষে বেকার সংখ্যা জনগোষ্ঠী 25,50,000 আর মোট শ্রমশক্তি 7,06,00,000। তবে 19তম ICL অনুযায়ী এই সংখ্যা 5,91,00,000। রোববার কারিগরি ত্রুটির কারণে 1 ঘন্টার বেশি বন্ধ থাকলেও সোমবার সময় মতো শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE এর লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানতে এখন সরাসরি চলে যাচ্ছি DSE এর ওয়েবসাইটে। দর্শক, গতকাল যেমনটা বলছিলাম 1.5 ঘন্টার কারিগরি ত্রুটির কারণে কিন্তু দেখা গিয়েছিল বন্ধ ছিল 1.5 ঘন্টা লেনদেন, এবং আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম দিন শেষ হয়েছিল 3 সূচকে পয়েন্ট হারিয়ে। এবং আরও একটি বিষয় যদি বলতে হয়, এখন পর্যন্ত 3 সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি প্রধান সূচক DSEX সূচকে পয়েন্ট বেড়েছে 16.04 পয়েন্ট, এবং এখন পয়েন্ট রয়েছে প্রধান সূচকে 5,181.22 পয়েন্ট, এবং DSEH সূচক বা সরিয়া সূচকে এখন পর্যন্ত পয়েন্ট বেড়েছে আজকে 6.14 পয়েন্ট, এবং পয়েন্ট রয়েছে 1,154.26 পয়েন্ট, এবং DS30 সূচক বা বাছাইকৃত সূচকে পয়েন্ট হারিয়েছে 3.34 পয়েন্ট, এবং এখন পয়েন্ট রয়েছে 1,922.96 পয়েন্ট, এবং এখন পর্যন্ত শেয়ার হাতবদল হয়েছে 33,586 বার, এবং টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 103,42,00,000 টাকা। এবং আমরা যদি একটু যেসব কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে, লেনদেন করেছে আজকে ঢাকার পুঁজিবাজারে, তাদের মধ্যে দাম বাড়া কমার বিষয়টি যদি বলি, দাম বাড়ার পাল্লা ভারী রয়েছে। দাম বেড়েছে 209টি কোম্পানির শেয়ারের দাম, এবং কমেছে 73টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে 92টি কোম্পানির শেয়ারের দাম। এবং আমরা যদি একটু চিত্রটা দেখাই, সকাল থেকে 10টা থেকেই কিন্তু দেখা যাচ্ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে আধা ঘন্টা পরে 10:30-এর পর ঠিক 10:35-এর দিকেই কিন্তু দেখা যায় যে প্রধান সূচকের বড় ধরনের পতন দেখা যায়, তারপর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং 11টার পর থেকে এখন পর্যন্ত প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং সেই সঙ্গে বাকি 2 সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও দেখা গেছে। এবং গতকাল লেনদেন হয়েছিল 311,66,00,000 টাকা, এবং এখন যেমনটা বলছিলাম এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 103,42,00,000 টাকা। এবং এই টাকার মধ্যে আসলে কোন কোম্পানিগুলো কতগুলো টাকা লেনদেন করেছে সেই হিসাবটা যদি একটু দেখাই, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 5,52,00,000 টাকা, এবং 2 নম্বরে রয়েছে রবি এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 5,44,00,000 টাকা, এবং 3 নম্বরে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত লেনদেন করেছে 5,13,00,000 টাকা, এবং 4 নম্বরে রয়েছে ওএমএক্স ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন করেছে 4,78,00,000 টাকা, এবং 5 নম্বরে রয়েছে ফাইন ফুডস এখন পর্যন্ত লেনদেন করেছে
4,05,00,000 টাকা। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে ঢাকার পুঁজিবাজারের যে 3 সূচক রয়েছে সেই 3 সূচক কিন্তু এখন পর্যন্ত যে অবস্থানে রয়েছে তাতে কিন্তু দেখছেন এই সময়ের বাণিজ্য। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরোদমে শুরু হয়নি ভোলা জেলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলায় 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে, ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা প্যাকেজের কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দিনাজপুরের হাটগুলোতে আমন ধানের ব্যাপক আমদানি, চলছে জমজমাট কেনা বেচাও। মোটা ধানে ভালো দাম মিললেও চিকন ধানের দর কিছুটা কম। এই মুহূর্তে দিনাজপুরের গোপালগঞ্জ হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। গোপালগঞ্জ হাটে কিন্তু এবার আমন ধানের আমদানি অনেক বেশি। ভোর 6টা থেকে কৃষকরা কিন্তু এখানে ধান নিয়ে আসে এবং জমজমাট কেনা বেচা এবং দুপুর 12টা পর্যন্ত হাটটি চলে। এবং আজকে আমরা যেটি দেখেছি যে মোটা ধানের দাম কৃষকরা আপনার পেল, চিকন ধানের দাম সেভাবে পাচ্ছেন না। আজকের বাজারে যেটা বলি যে স্বর্ণা, গুটি স্বর্ণ এবং কাটালি জিরাকাঠি, স্বর্ণা এবং গুটি স্বর্ণ বিক্রি হচ্ছে আপনার প্রতি মণ 1350 থেকে 1400 টাকা। আর আপনার জিরা, কাটারি এই সুগন্ধি ধান, এই ধানটা বিক্রি হচ্ছে আপনার 2200 থেকে 2250 টাকা। দিনাজপুরে কিন্তু এখন যে ধানগুলো এখানে আসছে, প্রান্তিক কৃষকরা কিন্তু এই ধানগুলো নিয়ে আসছেন এবং তারা কিন্তু হাটে তুলছেন, যেহেতু তাদের মহাজন এবং ঋণের বোঝা কমানোর জন্য তারা এই ধান বাজারে তুলছেন। বড় বড় যারা কৃষক তারা এখন পর্যন্ত কিন্তু হাটে সেভাবে ধান নিয়ে আসেননি। তারপর ধানের যে দাম মোটামুটি আপনার ভালোই পাচ্ছেন, মোটা ধানের যে দাম এটি বাজারে রয়েছে। তারপর তাদের যেটি অভিযোগ, প্রতি বছরই কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু অনেকে বাড়ে। কীটনাশক, সার এবং শ্রমের যে মূল্য সেটা কিন্তু অনেকে বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষকরা এই বাজারে কিছুটা ধানের দাম পেলেও সরকারি ঘরে যে ধান দেওয়ার কথা সেটা কিন্তু সেভাবে পাচ্ছেন না। আমরা যারা খাদ্য বিভাগের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত 4% ধান তারা ক্রয় করতে পেরেছেন। কৃষকরা কিন্তু সেভাবে আগ্রহ প্রকাশ করছেন না। তবে ধানের যেটি দাম, এই দামটি আগামীতে এই অবস্থায় থাকবে কিনা সে বিষয়েও তারা সন্দিহান, যেহেতু বড় বড় কৃষকের কাছে এখনও কিন্তু প্রচুর পরিমাণের ধান মজুত রয়েছে। তারা এখন কিন্তু আপনার এই হাটে কিন্তু ধান তারা তুলছেন না। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলি যে দিনাজপুরে আপনার এবার যেটা আমন উৎপাদন হচ্ছে, বিশেষ করে আপনার 2,72,000 হেক্টর জমিতে, এবং বিশেষ করে যে সুগন্ধি যে ধান সেটি হচ্ছে 92,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল।
সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। ক্রিকেট ব্যাট তৈরির মাধ্যমে অপার সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছেন যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রি পাড়ার কারিগররা। তাদের কারখানায় তৈরি ব্যাট ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তৈরি করা সম্ভব আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাটও। বিস্তারিত জানাতে ব্যাটপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। নরেন্দ্রপুর ইউনিয়নের দুটি গ্রামে মূলত 35টি ক্রিকেট ব্যাটের কারখানা রয়েছে। এই কারখানার সূত্রপাত হয়েছিল সঞ্জিত মজুমদার নামে একজন কুঠির শিল্পী কাঠমিস্ত্রির দ্বারা। তিনি কলকাতায় প্রথম ব্যাট নির্মাণ করা দেখে আসেন এবং সেই দেখা দেখি তিনি গ্রামে ফিরে একটি কারখানা তৈরি করেন। আর তার দেখা দেখি এই গ্রামে এখন প্রতিটি বাড়িতে বাড়িতে এই কারখানা গড়ে উঠেছে এবং এই শিল্পের এখন প্রায় সহস্রাধিক লোক জড়িত, যারা এই ব্যবসার সাথে জড়িত এবং নারী পুরুষ সবাই কাজ করছে। বিশেষ করে নারীরা যারা ঘরে সংসারের কাজের পাশাপাশি এই কাজ করে বাড়তি ইনকাম করছে। আমরা এই কারখানাগুলো ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলে জেনেছি যে বছরের প্রায় 12 মাসই এই কারখানাগুলো চলে এবং এখানের উৎপাদিত যে ব্যাটগুলো সেগুলো 6 মাস ধরে বিক্রি হয়। এই ব্যাটগুলো মূলত দেশের অভ্যন্তরে যারা ক্রিকেট খেলা পছন্দ করে বা ক্রিকেট খেলা শিখতে চায় সেই কিশোরদের উপযোগী ব্যাট। তারা এই ব্যাট দিয়ে টেনিস দিয়ে ক্রিকেট খেলাগুলো শেখে, সেই ধরনের ব্যাট। এবং এই ব্যাটগুলো মূলত দেশীয় যে কাঠ আছে, নিম কাঠ, নিম্বুত কাঠ, জীবন কাঠ, পোয়া কাঠ, আমরা কাঠ, এ ধরনের বিভিন্ন ধরনের কাঠ দিয়ে এই ব্যাটগুলো তৈরি হয়। 7 ধরনের ব্যাট তৈরি হয় এই কারখানাগুলোতে এবং এখানে বাৎসরিক প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার একটা ট্রানজাকশন হয় এই 35টি কারখানায়, যার ভিতর দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে। অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে এবং তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং এখানকার মানুষ চান যে তারা যদি স্বল্প সুদে ঋণ পান তাহলে কিন্তু তারা আন্তর্জাতিক মানের ব্যাটও তৈরি করতে সক্ষম। আমার কাছে এই ছিল সর্বশেষ। সময়ের বাণিজ্য। পটুয়াখালীতে 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও চিঠির খামের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং এনজিও থেকে টাকা তুলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংকট সমাধানে জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সরকারি কোষাগার থেকে কোনো বিলের অর্থ গ্রহণের জন্য রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। 400 টাকার বেশি লেনদেন হলেই 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের বিধান রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কোনো বিলের অর্থ গ্রহণ, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের নথি, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করতে হয়। রেভিনিউ স্ট্যাম্প কিনতে হয় ডাকঘর থেকে, কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী সহ কয়েকটি উপজেলার ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই। পোস্ট অফিসে আসলে কখনোই রেভিনিউ পাওয়া যায় না, এটা জিজ্ঞেস করলে বলে যে নাই। রেভিনিউ থেকে সরকারের অনেক আয় হয়, কিন্তু রেভিনিউ যদি না থাকে তো সরকারেরও আয় হচ্ছে না। পোস্ট অফিসে যদি রেভিনিউ না থাকে তাহলে আমাদেরকে এই সংকটটা কারা এই সমাধান দেবে? আমাদের প্রতিদিনই রেভিনিউ দরকার হয়, যেমন আমাদের প্রতিদিন লোনের কাজে বা ডিপোজিটের কাজে রেভিনিউ দরকার। পর্যাপ্ত আমাদের যে পরিমাণ রেভিনিউ দরকার সেই পরিমাণে সাপ্লাই আমরা পাচ্ছি না। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী পোস্টমাস্টার। রেভিনিউটা আসে সাধারণত প্রধান ডাকঘর পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে না আসার কারণে আমরা গলাচিপা উপজেলা আমার আওতাধীন আরও 32টা শাখা ডাকঘর আছে, ওই সকল শাখা ডাকঘরও রাজস্ব দিতে পারতেছি। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারকারীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পশ্চিম আফ্রিকায় সীমান্ত খনির কার্যক্রম শুরুর আগে আকরিক লোহার রফতানি বাড়াতে চায় অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এতে বাজারে কমতির দিকে থাকবে দাম। এই সুযোগ কাজে লাগিয়ে আমদানি বাড়াতে চায় বিশ্বের গ্রোথ ইঞ্জিন খ্যাত চীন। নতুন বছরে দেশটির আকরিক লোহা আমদানির পরিমাণ বেড়ে হতে পারে 127 কোটি টন।
পশ্চিম আফ্রিকায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ আকরিক লোহার খনি প্রকল্প সীমান্দর উৎপাদন কার্যক্রম চলতি বছরের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাড়বে আকরিক লোহার সরবরাহ। তাই প্রতিযোগী দেশগুলো এই খনির উৎপাদন কার্যক্রম শুরুর আগেই বাড়াতে চায় নিজস্ব রফতানি। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। এমন সুযোগ কাজে লাগাতে চলতি বছর আকরিক লোহা আমদানি বাড়াতে পারে শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। 2025 সালে চীনের আকরিক লোহা আমদানি আগের বছরের তুলনায় 10 থেকে 40 মিলিয়ন মেট্রিক টন বেড়ে 1.27 বিলিয়ন বা 127 কোটি টনে উঠে যাবে। এদিকে পরামর্শক প্রতিষ্ঠান স্টিল হোমের দেয়া তথ্য বলছে 2025 সালে আকরিক লোহার দাম কমে টন প্রতি 75 থেকে $120 মধ্যে থাকতে পারে। 2024 সালে এটির দাম ছিল গড়ে 88 থেকে $144। 2024 সালের প্রথম 11 মাসে 1.12 বিলিয়ন বা 112 কোটি টন আকরিক লোহা আমদানি করেছিল চীন, যা আগের বছরের তুলনায় 4.3% বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন উচ্চ আদালত। এই মুহূর্তে কথা হাইকোর্টে ব্রিফ করছে তাজুল ইসলাম, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তার ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা যদি সবার নাম বলি, এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে, সব মিলিয়ে 12 জন প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহিনীর লোকজন আছেন। কাজে কে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। এগুলো এত বিস্তারিত যথেষ্ট চান না, আর বলা যাবে না। আমরা একটা জিনিস জাতীয় পত্রিকায় দেখলাম, কোন পত্রিকায় কি ছাপা হয়েছে এটা তাদের রেসপন্সিবিলিটি। আমরা একটু বলি, যেটা হলো যে তারা বলেছে 164 ইলিয়াস আলীর গুমে ট্রাইব্যুনালে দিয়েছে, যে ট্রাইব্যুনালে 164 বিধানই নেই, সেক্ষেত্রে এই সংবাদটির কোন পত্রিকা আমি বলেছি, কোন পত্রিকায় কি নিউজ ছাপা হয়েছে সেটার জন্য আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আই এম নট দ্য ফিট পারসন। আমি এই বিষয়ে মন্তব্য করছি না। আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। দ্যাট ডাজ নট মিন যে সবকিছুই 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো মামলার সুনির্দিষ্ট সময়রেখা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি, আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি যে আমাদের উপরে কোনো চাপ নেই, আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছি। এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে না। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলো বিচার সমাপ্ত হোক। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। আজকে যে অর্ডারটা দিয়েছিলেন কয়টা অভিযোগের ভিত্তিতে? অভিযোগ আমাদের কাছে তো অনেক অভিযোগ এসেছে, সবগুলোকে একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলা আজকে দায়ের করেছি। মিস্টার চিফ প্রসিকিউটর, এর আগে অন্য মামলায় গ্রেফতার আছে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে অভিযোগ আছে, কিন্তু অন্য মামলায় তারা থানায় গ্রেফতার আছে, তাদেরকে এখানে গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, বা আপনারা আবেদন করেন, এরকম সংখ্যা কতটা আছে? না, আমাদের অন্য মামলায় গ্রেফতার আছে, অথচ আমাদের এখানকার আসামি যারা ছিলেন অতীতে তাদের সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে। টুকটাক 2-1 সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 14 মাস পর ইউরোপের দেশগুলোতে সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে গ্যাসের দাম। ইউক্রেন রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন না হওয়ায় এই প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়া স্লোভাকিয়া ও পোল্যান্ড জানাচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। সংকট সমাধানে জার্মানির আইন প্রণেতাদের পরামর্শ, নর্ড স্ট্রিম পাইপলাইন পুনরায় চালু করতে হবে। গেল বুধবার রাশিয়া ইউক্রেনের মধ্যে 5 বছরের গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 2023 সালের অক্টোবরের পর চলতি বছর ইউরোপের বাজারে গ্যাসের দাম সর্বোচ্চে পৌঁছেছে। এতে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই কম বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে স্লোভাকিয়া ও পোল্যান্ড।
একই দিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, সম্প্রতি উচ্চমূল্যে গ্যাস ও বিদ্যুৎ কিনে মাশুল গুনতে হচ্ছে তার দেশের নাগরিকদের। ইইউ জোটের বড় দেশগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, তারা ছোট দেশগুলোকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ হাসিলে কেবল ভূরাজনৈতিক লক্ষ্যকেই গুরুত্ব দিচ্ছে। এদিকে গ্যাস চুক্তি নবায়ন না করায় স্লোভাকিয়ার কাছে হুমকির মুখে পড়তে পারে ইউক্রেন, কারণ দেশটিতে বিদ্যুৎ সরবরাহ না করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া। সেই সঙ্গে তাদের দেশে থাকা ইউক্রেনীয় নাগরিকদের সাহায্য না করার কথাও বলছে দেশটি। এই ঘোষণা আসতে পারে আগামী মঙ্গলবার। অন্যদিকে নিজেদের ঝুঁকি জানা সত্ত্বেও পোল্যান্ড বলছে, ইউক্রেনের বিদ্যুৎ সংকটে ঢাল হয়ে দাঁড়াতে চায় তারা। সম্প্রতি সমস্যা সমাধানে বিকল্প হিসেবে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালু করার পরামর্শ দিয়েছেন জার্মানির বামপন্থী নেতা সেভিম ডাগডেলেন। একই তাগিদ দিয়েছেন দেশটির আইন প্রণেতারাও। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বচ্ছ নিরীক্ষার জন্য ছুটিতে দুর্বল 6 ব্যাংকের এমডি। আগের পরিচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি, অনিয়মে জড়িতদের শাস্তির পরামর্শ। দেশে বাড়ছে বেকারত্ব, বছরের ব্যবধানে বেড়েছে 1,70,000। মোট বেকার 26,60,000, পরিসংখ্যান ব্যুরোর তথ্য। এবং এখনো জমে ওঠেনি বাণিজ্য মেলা। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বর্ষপণ্য, আসবাবপত্র। দাম নাগালের মধ্যেই বলছেন ক্রেতারা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।